গ্রামের এক কোণে একটা পুরনো কুঁড়ে ঘর ছিল, যেখানে দুই বোন আসমা আর ঝুমকা থাকত। কয়েক বছর আগে তাদের বাবা মা মহামারীতে মারা গেছেন। তাদের চলে যাওয়ার পর দুই বোনই একে অপরের ভরসা ছিল। একদিন ঝুমকা প্রতিবেশীর বাড়ি থেকে ফিরছিল, নিজের সুরে দুলছিল, হাতে একটা সবজির ব্যাগ। এখন ঝুমকার মুখে সেই পুরনো নিষ্পাপ হাসি। ঝুমকা, তুই এত সময় পরে আসলি, মাথায় সূর্যের আলো চলে এসেছে, আর তুই ফুলের প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছিস। দিদি, আমি তাড়াতাড়ি চাচির বাড়ি থেকে আসতে যাচ্ছিলাম, কিন্তু রকিয়া কাকির ভেড়াটা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল। সেটা বের করতে একটু সময় লাগলো। তুই কি বলছিস ঘরে চুলা জ্বলুক বা না জ্বলুক, তুই সবাইকে সাহায্য করতে ঘুরে বেড়া? দিদি, তুমি রাগ করো কেন? মা বলতেন যে অন্যদের সাহায্য করে তাকেই মানুষ বলা হয়। মা আর ঝুমকা নেই, এবং তার কথাগুলো এখন এই পৃথিবীতে কোনো মূল্য নেই। এখন কেউ কারোর জন্য কিছু করে না। ঝুমকা চুপ করে গেল, তার মুখে একটু বিষণ্ণতা। সে কুঁড়েঘরের কোণে রাখা কাঠের বাক্সের কাছে গেল, যেখানে মায়ের স্মৃতি এখনো নিঃশ্বাস ফেলে। ঝুমকা বাক্স থেকে বের করা একটা চাদর ছুঁয়ে তার বোনকে বলল, দিদি, যখন মা এই চাদরটি গায়ে পরতেন, সে তখন আমাদের দিকে তাকিয়ে হাসত, বলতো তোমরা দুজনেই একে অপরের সাথী হয়ে থাকবে। ঝুমকার কথা শুনে আসমার মুখ আর্দ্র হয়ে উঠল এবং এক মুহূর্তের জন্য তার চোখ ভিজে গেল। কিন্তু আসমা তার অনুভূতি লুকিয়ে ঝুমকাকে বলল, আমি তোমার চেয়েও শক্ত ঝুমকা। ঝুমকা, কারণ আমি ভয় পাই যদি একদিন তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি একা কিভাবে থাকব? এই পৃথিবী আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমি চাই না তুমি আমার মতো দুর্বল হয়ে পড়ো, তাই আমি তোমাকে শক্তিশালী করছি। দিদি, তুমি দুর্বল নও, তুমি আমার শক্তি। তুমি যদি আমার হাত ধরো, তাহলে পৃথিবীর ঝড়ও আমাকে কাঁপাতে পারবে না। ঝুমকার কথা শুনে তার বাবা মা চলে যাওয়ার পর প্রথমবারের মতো আসমার মুখে হালকা হাসি ফুটে উঠল। সেই সময় গ্রামের পথে তাদের কুঁড়েঘরের দিকে তিনটি ছায়া এগিয়ে আসছিল, জলিল, শাহানাজ আর তাদের ছেলে রাকিব। সে ছিল আসমা আর ঝুমকার আসল কাকা কাকিমা। আরে আসমা, কেমন আছো আমার সন্তান? তুমি ঠিক আছো তো? ভাই ও ভাবির চলে যাওয়ার পর তুমি নিশ্চয়ই খুব কষ্টে বাস করছো। আমরা ভালো আছি কাকা, এখন আমাদের যা আছে তা নিয়েই আমরা খুশি। কুঁড়েঘরে সুখে আছো? তুমি যদি তোমার জমির অংশ আমাদের নামে হস্তান্তর করতে, তাহলে আমরা তোমাদের দুজনকেই আমাদের সাথে থাকতে দিতাম। তোমরা দুজনেই আমাদের সাথে খুব খুশি হয়ে থাকতে পারতে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। তাদের বাড়িও পুরনো হয়ে গেছে এবং এখন এই জমিও এভাবে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই সব শুনে আসমার চোখ জ্বলে উঠল। আমাদের কারোর দরকার নেই। বাবুজির জমি আমাদের মা এবং বাবুজির শেষ নিদর্শন। আমরা এভাবে ছেড়ে যাব না। ওহ মেয়ে, তোমার ক্ষেতের জমিও তো অনুর্বর পড়ে আছে, তাই না? আর যাই হোক, পৃথিবী বুদ্ধি দিয়ে চলে, আর নারীরা তো ক্ষেত কাজ করে না আসমা। তুমি দেখবে একদিন তুমি আমাদের কাছে কাঁদতে কাঁদতে আসবে, তারপর বুঝতে পারবে যে আত্মীয় স্বজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। আসমাকে এইসব বলার পর তিনজন সেখান থেকে চলে গেল, কিন্তু ঝুমকা ঘরের ভেতর থেকে এইসব শুনছিল। দিদি, আমরা কি সত্যি একা থাকব? ওরা আমাদের জমি নিতে চায়, তাই না? হ্যাঁ, কিন্তু যতদিন আমি বেঁচে আছি, কেউ আমাদের জমি ছুঁতেও পারবে না। আমি তোমার কিছু হতে দেব না। রাতে চুলার সামনে বসে ঝুমকা তার বোনকে বলল, দিদি, আমি আবার সাবধানে মায়ের গায়ের চাদরটি বাক্সে রেখেছি। আর হ্যাঁ দিদি, আগামীকাল আমাদের গ্রামে এক জায়গায় মিলাদ মাহফিল হবে। তুমি কি যাবে দিদি? চলো না দিদি, আমাদের মনে কিছুটা শান্তি পাবে। শুনো ঝুমকা, মানুষ আমাদের নিয়ে মজা করে, তারা আমাদের ঠাট্টা করে এবং ভাবে যে আমরা খাবারের লোভে যাই। কিন্তু আমরা ভালো, তাই না দিদি? আমরা কখনো কারোর সাহায্য নিইনি। আমাদের সাহসের সাথে বাঁচতে হবে, ভয় নয়। না, আমরা যাব না। আল্লাহ সব জায়গায় আছেন। তুমি এখান থেকে আল্লাহর ইবাদত করো এবং মাদ্রাসায় যাও, কিন্তু সেখানে যাওয়ার দরকার নেই। এই সব কথা বলার পর উভয় বোনই কোনোভাবে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরের দিন সকালে
উভয় বোন তাদের জমি দেখতে যায়, যেখানে উভয় বোন কঠোর পরিশ্রম করে কিছু সবজি চাষ করেছিল। দিদি, মা এবং বাবা চলে যাওয়ার পরে আমরা এই জমি বিক্রি করিনি, এটা ভালো হয়েছে। এখন দেখো আমরা কঠোর পরিশ্রম করে কত সবজি চাষ করেছি। এখন আমরা এটি একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে কিছু টাকা আয় করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমরা এটি বিক্রি করে কয়েকদিন বেঁচে থাকতে পারবো। কিন্তু তারপর কি দিদি? আমরা এইগুলো বিক্রি করে কেবল কয়েকদিন বেঁচে থাকতে পারবো, এরপর কি হবে? ওহ, দুঃখ করো না দিদি, আমি সেলাইয়ের কাজ জানি, আমি সেটা করব এবং সংসারের খরচ বহন করব। তুমি শুধু ঘরের দেখাশোনা করো, তোমার এসব করার কোনো দরকার নেই। তুমি কি আমাকে অকেজো মনে করো? তুমি বাড়িতে থাকো, আমি মানুষের বাড়িতে কাজ করতে যাব এবং বাঁশের খাঁচা তৈরি করতেও জানি, যা বাবুজি আমাকে শিখিয়েছিলেন। এই কাজ করে আমি সংসারের খরচ চালাবো। এসব কথা বলার পর দুজনেই তাদের খেতে কিছুটা সময় কাটায় এবং তারপর বাড়িতে চলে যায়। এসে তাদের কাজ শুরু করে। রাতে যখন তারা দুজনেই ঘুমাতে যায়, তখন উভয় বোন একে অপরের সাথে তাদের কঠিন জীবন সম্পর্কে কথা বলতে শুরু করে। দিদি, মা বাবা ছাড়া এই রাতগুলো আরও ভয়ঙ্কর লাগে, সবকিছু খালি মনে হয়, তাই না দিদি? হ্যাঁ ঝুমকা, কিন্তু এখন আমরা মা বাবা দুজনের দায়িত্ব পালন করছি, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই জমি, এই বাড়ি সবকিছুই তাদের দেওয়া, আমাদের এটা বাঁচাতে হবে যে কোনো মূল্যে। এগুলো মা বাবার স্মৃতি। আসমা খুব সাহসী ছিল, সে কারো কাছ থেকে সাহায্য নিতে চাইতো না, কিন্তু তার বোনের জন্য সে খুব চিন্তিত ছিল। পরের দিন যখন দুই বোন মাঠে পৌঁছাল, তারা দেখতে পেল জমির মাঝখানে একটি খুঁটি পুঁতে রাখা হয়েছে। দিদি দেখো, জমির মাঝখানে এই খুঁটি পুঁতে রেখেছে। এটি গতকাল এখানে ছিল না এবং আমরাও এটি পুঁতে রাখিনি, কেউ নিশ্চয়ই এখানে পুঁতে রেখেছে। এটা অবশ্যই আমাদের কাকা কাকির কাজ, কিন্তু এই কাজ কোনো সরকারি ব্যক্তি ছাড়া করা যাবে না। এর মানে হলো এই লোকেরা আমাদের ক্ষেত ভাগ করার ষড়যন্ত্র করছে। সেই সময় জলিলকে দূর থেকে আসতে দেখা গেল এবং তার সাথে তার স্ত্রী শাহানাজ এবং তাদের ছেলে রাকিব। তিনজনের মুখেই অদ্ভুত হাসি। আরে মেয়েরা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমরা কেবল তোমাদের সাহায্য করতে চাই। তোমার বাবা মা মারা যাওয়ার পর জমির দেখাশোনা করা জরুরি, তোমরা একা এটা করতে পারবে না। চাচাজি, আমাদের আপনার সাহায্যের প্রয়োজন নেই, এই জমি আমাদের মা বাবার প্রতীক, আমি এটা কাউকে হস্তান্তর করব না। আরে মেয়ে, তুমি কিভাবে বলছো দিতে পারবে না? এই জমি তোমার এবং আমাদের রাকিবের দাদা তার দুই ছেলেকে সমান ভাগে দিয়েছিলেন, কিন্তু হয়তো তোমার বাবা তার শেষ সময়ে তোমাকে এটা বলতে ভুলে গেছেন। আমরা এত বছর ধরে একসাথে বসবাস করছি, আমরা কেবল তোমাদের মঙ্গল চাই। এখন এই শত্রুতা কেন? শত্রুতা শুরু হয়েছিল যখন কাকিমা তুমি তখন আমাদের একা ভেবে আমাদের জমির দিকে তাকিয়েছিলে। কাকি, তুমি আমাদের দুজনের ওপর তোমার শত্রুতা চাপিয়ে দিচ্ছ। এত গর্জন করছো কেন ঝুমকা? তুমি ছোট ছোট থাকো, বড়দের মধ্যে এভাবে কথা বলো না, বুঝো? চলে যাও, ছোট চিন্তা ভাবনা করা কত বড় মানুষ, বয়সে বড় হওয়ার পরেও তারা সম্মান পাওয়ার যোগ্য নয়। ঝুমকা, কিছু বলো না আর। হ্যাঁ, এখন যদি তোমরা আমাদের জমির কাছে আসো তাহলে ভালো হবে না। আমরা দেখতে দুর্বল, কিন্তু ভয় পাই না। জলিল সবাইকে চুপ করিয়ে বলল, ঠিক আছে মেয়েরা, আমরা কিছু বলবো না, কিন্তু আইন তার কাজ করবে। যখন জমির সরকারি কাগজপত্র আসবে তখন তুমি দেখতে পাবে, যখন তোমার নাম থাকবে না তখন তুমি নিজেই বুঝতে পারবে জমিটা কার। তিনজনই সেখান থেকে চলে গেল। আসমা আর ঝুমকা কিছুক্ষণ চুপ করে রইল। দিদি, ওরা কি সত্যিই কাগজপত্র পরিবর্তন করতে পারে? ওরা কিছু করতে পারে ঝুমকা, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আমাদের কাউকে বিশ্বাস করা উচিত নয়। এখন আমাদের খুব সাবধান থাকতে হবে। সেই বিকেলে দুই বোন মোড়লের কাছে পৌঁছায়। গ্রামবাসীরা চৌপালে বসেছিল এবং জলিল ইতিমধ্যেই সেখানে বসেছিল। মোড়ল মশাই, আমরা আপনার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি।
আমাদের কাকা কাকিমা জমি দখল করতে চায় এবং সম্ভবত শামসুর সাথে দেখা করে জাল কাগজপত্র তৈরি করছে। আমরা এতিম, এর মানে এই নয় যে আমরা অসহায়। আমরা কোনো অবস্থাতেই আমাদের মায়ের জমি দেব না। দয়া করে আমাদের সাহায্য করুন। জলিল, যদি এটা সত্য হয় তাহলে এটা গ্রামের মর্যাদার বিরুদ্ধে। পরিবারের নামে প্রতারণা এখানে চলবে না। মোড়ল মশাই, এই মেয়েরা আমাদের অপমান করছে। আমরা শুধু জমি নিয়ে চিন্তিত। এই দুই মেয়ে কি জানে? শুধুমাত্র তাদের বাবা আর আমি এই জমির কথা জানতাম। আমার ভাই আর এই পৃথিবীতে নেই, তাই এখন আমাকেই সবকিছু দেখাশোনা করতে হবে। গ্রামবাসীদের মধ্যে একটা গুঞ্জন ছিল। আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই মেয়েরা, আমরা জানি যে তারা মিথ্যা বলতে পারে না। আমরা সবাই জানি যে জলিলের মুখে এক কথা আর কাজের বেলায় অন্য কিছু করে। মোড়ল পরের দিন পঞ্চায়েতে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার কথা বলেছিলেন এবং বলেছিলেন যে পরের দিন সিদ্ধান্ত দেওয়া হবে। প্রথমবারের মতো তাদের বোনদের চোখে আশার আলো দেখা গেল। দুই বোন রাতে কুঁড়ে ঘরে একে অপরের সাথে কথা বলছিল। দিদি, আগামীকাল সত্যি কি আমাদের সমর্থন করবে গ্রামবাসী? দেখা যাক কি হয়। আমি আর কাউকে বিশ্বাস করি না। মা বাবার মৃত্যুর পর কেউ কি আমাদের সাহায্য করেছিল? আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে। মা বাবা এখানে নেই, কিন্তু তাদের আশীর্বাদ অবশ্যই আছে। দিদি, তুমি আমার সাথে থাকবে, আমাদের সাথে খারাপ কিছু হবে না। রাত অন্ধকার হয়ে গিয়েছিল। দূরে কোথাও পেঁচার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল এবং বাতাসে কিছু কান্নার শব্দ শোনা যাচ্ছিল এবং ঝুমকার কান্নাও সেই কান্নার সাথে যুক্ত ছিল। দুই বোনই চিন্তার কারণে ঘুমাতে পারছিল না। দিদি, আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা এখন একা। মাঝে মাঝে মনে হয় বাবুজি হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরবেন। হ্যাঁ, আমিও তাকে মিস করি, কিন্তু চিন্তা করো না, আমি এখানে আছি। যতক্ষণ বেঁচে আছি তোমাকে কিছু চিন্তা মনে করতে দেব না। কিন্তু দিদি, মা বাবা মারা যাওয়ার পর সবাই বলতেছিল যে তারা আমাদের সাথেই থাকবে, কিন্তু তারপর ধীরে ধীরে সবাই দূরে সরে যেতে শুরু করলো। কাকা কাকিমা আমাদের খুব কাছের ছিলেন, কেবল আমাদের জমির ভাগের জন্য। আসমার চোখে জল ছিল, কিন্তু তিনি সেগুলো লুকিয়ে রেখেছিলেন। তিনি তার বোনের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাননি। পৃথিবীর মানুষ খুব চালাক ঝুমকা। সম্পর্ক এখন রক্ত দিয়ে নয়, সম্পদ দিয়ে তৈরি হয়। কিন্তু আমরা এখন চুপ করে থাকব না। যদি আমাদের অধিকারের জন্য লড়াই করতে হয়, আমরা লড়াই করব। সকাল হতেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে জলিল এখন মোড়লের কাছে অনুরোধ করে জমি তার নামে হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছে। গ্রামের রাস্তায় লোকেরা ফিসফিসিয়ে বলতে শুরু করল, আরে শোনো, জলিল কঠিন একটা খেলা খেলছে। সে তার নিজের ভাইয়ের মেয়েদের গৃহহীন করতে চায়। হ্যাঁ মাসি, সে কেমন আত্মীয়? সে তার নিজের ভাইয়ের মেয়েদের গৃহহীন করতে চায়। আসমা যখন এইসব কথা বুঝতে পারল, তখন সে ঝুমকাকে সাথে নিয়ে সরাসরি মোড়লের জায়গায় গিয়ে পৌঁছালো। মোড়ল মশাই, আমরা আপনার কাছ থেকে ন্যায় বিচার চেয়েছিলাম। আমার কাকা আমার মা এবং বাবার জমি জোর করে দাবি করছেন এবং আপনারা তাকে সমর্থন করছেন। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আমরা অসহায় মহিলা নই, আমরা এভাবে চুপ করে থাকব না। মোড়ল মশাই, অন্য কেউ কিভাবে এসে আমাদের জমি দখল করতে পারে? কিছুক্ষণ পর জলিল, শাহানাজ এবং রাকিবও সেখানে পৌঁছে গেলেন এবং সেখানে অভিনয় শুরু করল। মোড়ল মশাই, আমরা কেবল তাদের মঙ্গল চাই। আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর পর তাদের লালন পালন করেছি। আপনি এটা খুব ভালো করেই জানেন। এবং এখন যখন মেয়েরা বড় হয়েছে, তারা আমাদের অপমান করছেন। একবার ভাবুন, এটা কি মানবতা? আসমা কন্যা, তোমার কাকা ঠিক বলেছেন। তোমরা একই পরিবারের সদস্যদের মধ্যে এই ঝগড়া কেন? যাই হোক, সরকারি নথি অনুসারে তোমার জমিতে তাদেরও অধিকার আছে। এটা কিভাবে সম্ভব মোড়ল মশাই? এই লোকেরা আমাদের অসহায়ত্ব দেখে আমাদের কাছ থেকে সুযোগ নিতে এসেছে। তারা কোনো আমাদের পরিবার নয়। জমির লোভে তারা কেবল পরিবার হওয়ার ভান করছে। এই সব আলোচনা হচ্ছিল যখন শামসু সেখানে আসেন। জহিরের আইনত জমিটি কেবল তার নয়, তার ভাই জলিলেরও এতে অংশ আছে। এটা কিভাবে সম্ভব?
আপনারা শুধু কাগজপত্রের কথা বলছেন, কিন্তু আমাদের কাকাও যে জমির অংশীদার তার প্রমাণ কি? হ্যাঁ, আসমা মেয়ে ঠিকই বলেছে। তোমরাও কিছু শক্ত প্রমাণ উপস্থাপন করো, তাহলে আমি পঞ্চায়েতকে ডেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। মোড়লের কাছ থেকে এই কথা শুনে জলিল, শাহানাজ এবং রাকিব একটু হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। আরে শামসু, আপনি কার জন্য অপেক্ষা করছেন? আপনার পিছনে আমার কাকা কত টাকা খরচ করেছে। আসমার কটূক্তি শুনে শামসু লজ্জায় জায়গা ছেড়ে চলে যায়। মেয়ে, আমাকে ভুল বুঝো না। চোখের সামনে যা দেখেছি তাই সত্যি বলে বিশ্বাস করেছিলাম। এবার আমি ভালো করে তদন্ত করে সিদ্ধান্তে পৌঁছাবো। এখন থেকে আমি জলিলের কথা বিশ্বাস করব না, এবং যদি তারা তোমার অসহায়ত্বের সুযোগ নিতে চায় তাহলে আমি তোমাকে ন্যায় বিচার দেব এবং তাদের শাস্তি দেব। মোড়লের কাছ থেকে এই কথা শুনে দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং একটু সন্দেহ আর একটু খুশি নিয়ে বাড়ি ফিরে এলো। রাত হতেই দুই বোন আবার খাটের ওপর বসে কথা বলতে শুরু করলো। দিদি, তোমার কি মনে হয় আমাদের জমি কি আমাদের কাছে থাকবে, নাকি আমাদের কাকা কাকিমাকে দেওয়া হবে? হ্যাঁ ঝুমকা, আমিও একই কথা ভাবছি। ওদের উপর কোনো আস্থা নেই। ওরা এত লোভী যে আমাদের সাথে কিছু করতে পারে। মা বাবার মৃত্যুর পর ওরা তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। এই সব নিয়ে চিন্তা করেই দুই বোনই অনেক কষ্টে রাত কাটিয়েছে। গ্রামের বাতাসে হালকা গর্জন হচ্ছিল, আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। কিন্তু আসমা আর ঝুমকার মনে অনেক কিছু চলছিল, যেন ভেতরে ঝড় বইছে। বাড়ির উঠোন খালি ছিল, আর বোনদের মুখে উদ্বেগের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। দিদি, আজ আমাদের কি মাঠে যাওয়া দরকার না? গতবারের অবশিষ্ট সবজি কোনো প্রাণী নষ্ট করে ফেলতো। মাঝে মাঝে কারো গরু বা ছাগল এসে সবকিছু নষ্ট করে দিত। হ্যাঁ, চলো যাই। জমিটি দেখে মনটাও হালকা হয়ে যায়, এবং আমরা একসাথে দেখব বাকি সবজি বিক্রির জন্য প্রস্তুত কিনা। কিন্তু একটা জিনিস নিয়ে আমি চিন্তিত। গরু ছাগলের কথা আমি জানি না, তবে আমি জানতে চাই যে কোনো মানুষ যেন আমাদের জমির ক্ষতি না করে। যাই হোক, আমাদের নিজেদের লোকেরাই আমাদের জমির ওপর খারাপ নজর রাখছে। দুই বোনই জমির দিকে হাঁটতে শুরু করলো। পথে গাছের ছায়া ছিল এবং পাখির বন্ধু পেহল দুজনেই জমির কাছে পৌঁছানোর সাথে সাথে ঝুমকা দূর থেকে কারোর ছায়া দেখতে পেল। দিদি, ওখানে দেখো, এটা রাকিব, তাই না? রাকিব তাদের সামনে দাঁড়িয়েছিল, চোখে রাগ, মুখে অভিমান। সে দুই বোনের পথ আটকে তাদের সাথে কথা বলতে শুরু করলো। তোমরা দুজনেই খুব অহংকারী হয়ে গেছো। আগে যখন আমরা একসাথে থাকতাম, তোমরা দুজনেই খুব নিষ্পাপ থাকার ভান করতে এবং মুখও খুলতে না, কিন্তু এখন যেন তুমি গ্রামের প্রধান হয়ে গেছো। রাকিব ভাইয়া, আমরা কারো কাছ থেকে কিছু কেড়ে নিইনি। আমরা কেবল আমাদের অধিকার যা ছিল তা নিয়েছি। আজও কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, এবং আগে কারো কাছ থেকে কোনো অনুগ্রহও নিই নাই। তোমরা কি মনে করো যে তোমরা এত সহজেই সবকিছু কেড়ে নেবে? এটা আমার বাবার জমি। আগে তিনি তোমাদের সবাইকে ভালোবাসার সাথে আমাদের সাথে থাকতে বলছিলেন, কিন্তু এখন দেখো, আমি তোমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেব এবং তোমাদের দুজনকে এমন শিক্ষা দেব যে তোমরা তা সারা জীবন মনে রাখবে। রাকিবের হুমকিতে ঝুমকা একটু ভয় পেয়ে গেল এবং ভয়ে আসমাকে বলল, দিদি, সে আবার আমাদের হুমকি দিয়েছে। তুমি কিছু বলো, সে এভাবে আমাদের কাছ থেকে সবকিছু কিভাবে কেড়ে নিতে পারে? যথেষ্ট হয়েছে ঝুমকা, তার সাথে লড়াই করার দরকার নেই। আমিও দেখব কে আমাদের কাছ থেকে কিভাবে কেড়ে নেয়। আর হ্যাঁ রাকিব, তুমি এখান থেকে যাও, নইলে আমরা পঞ্চায়েতে যাব এবং তাদের বলবো যে আমরা যখন একা থাকি তখন তুমি আমাদেরকে হুমকি দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু আসমা, তুমি খুব উঁচুতে উঠছো। সাবধান, তুমি জানতে পারবে না কখন তুমি পড়ে যাবে। রাকিব তাদের দুজনকেই হুমকি দেয় এবং সেখান থেকে চলে যায়। রাকিবের হুমকির কথা শুনে দুজনেই কিছুটা হতাশ হয়ে পড়ে। আসমা, যে তার বোনের সামনে সাহস করে দাঁড়িয়েছিল, সেও ভয় পেয়ে যায়। রাকিবের কথা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর দুই বোনই বাড়ি ফিরে আসে।
বাড়ি ফিরে দুই বোনই চিন্তায় ডুবে যায়। প্রতিদিনের হুমকি এবং ষড়যন্ত্র তাদের দুজনের জীবনে অনেক উদ্বেগ এবং দুঃখ এনে দিয়েছে। দিদি, এই লোকেরা কেন আমাদের পিছনে লেগে আছে? আমরা কারো কি ক্ষতি করেছি? আমাদের কাকার সবকিছু আছে, তারা আমাদের চেয়ে ভালো জীবন যাপন করছে, তবুও তারা আমাদের জমি দখল করতে চায়। মানুষের লোভ কখনো শেষ হয় না ঝুমকা। একজন মানুষের সবকিছু থাকলেও লোভ এবং আকাঙ্ক্ষার কারণে সে অন্যদের অথবা নিজের লোকদের ক্ষতি করে। আমরা জানি যে আমরা তাদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারি না। আল্লাহ অবশ্যই তাদের কাজের ফল তাদের দেবেন। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন হঠাৎ করে জলিলের ধানের মিলে কোনো কারণে আগুন ধরে যায়। বাবা ছেলে দুজনেই এই খবর পেয়ে সেখানে ছুটে যায়। মিলের বাইরে লোকের ভিড় ছিল, কিন্তু গ্রামবাসীরা ইতিমধ্যেই আগুন নিভিয়ে ফেলেছিল। জলিল এবং তার ছেলেকে দেখে গ্রামবাসীরা ফিসফিস করে বলতে শুরু করে, আরে এই আগুন ঠিক স্বাভাবিক কারণে শুরু হয়নি, এটি জলিল এবং তার পরিবারের খারাপ কাজের ফল। তারা বাবা মা মরা দুটি মেয়েকে অনেক কষ্ট দিয়েছিল, এখন দেখো তাদের কি হচ্ছে। হ্যাঁ ভাই, তুমি একেবারে ঠিক বলেছ, আমিও এ কথাই ভাবছিলাম। আল্লাহ অবশ্যই মানুষকে তার খারাপ কাজের শাস্তি দেন। আল্লাহ দেরি করে ফেলেছে, কিন্তু অন্যায়ের শাস্তি এখন দিচ্ছে। গ্রামবাসীদের কথা শুনে বাবা ছেলে দুজনেই গভীর চিন্তায় পড়ে গেলেন। আসমা আর ঝুমকার প্রতি তাদের আচরণের কথা ভেবে জলিলের খারাপ লাগতে লাগলো। ঠিক তখনই অন্য গ্রামের এক মহাজন এলেন, যার সাথে জলিল ধানের মিলের ব্যবসা করতেন। ওহ জলিল, মিলটিতে আগুন লেগে গেল, আমার সব টাকা নষ্ট হয়ে গেল। তোমার ওপর ভরসা করে আমি তোমার জমিতে একটা মিল খুলে ব্যবসা করলাম, কিন্তু এখন সব কিছু পুড়ে ছাই হয়ে গেল, আমার সব অর্থ নষ্ট হয়ে গেল। এখন তোমাকে আমার ক্ষতিপূরণ দিতে হবে। মহাজন মশাই, আমি জানি না কিভাবে এবং কেন এই ঘটনা ঘটল, কিন্তু নিশ্চিত থাকুন আমি কিছু একটা করব, শুধু আমাকে একটু সময় দিন। আমি তোমাকে কত সময় দিয়েছিলাম, তোমার সাথে ব্যবসা করেছি, এটা তোমার জন্য অনেক সাহায্য ছিল। এখন আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না। এখন তুমি শুধু আমার টাকা ফেরত দাও, আর তারপরে তুমি তোমার পথে চলে যাও। মহাজন মশাই, এটা কি বলছেন? এই কঠিন সময়ে মন খারাপ করবেন না। আমি কিছুই জানি না, আমি শুধু আমার টাকা চাই। আমি তোমাকে অনেক সাহায্য করেছি, আমি তোমার মতো লোকদের সাথে ব্যবসা করেছি, এটা তোমাদের জন্য অনেক বড় ব্যাপার। তোমার যা করার আছে করো, শুধু আমাকে টাকা দাও। ঠিক আছে, তাহলে আপনি আমার এই জমি নিতে পারেন। এই জমি আপনার কিছু ঋণ শোধ করতে সাহায্য করবে, তাই না? যদি এমন হয়, আমি আগামীকাল আপনাকে জমির কাগজপত্র পাঠাবো এবং বাকি টাকা আপনাকে দেব না, কারণ আপনিও আমার ধানের মিলে অংশীদার ছিলেন, আর আপনি আমার চেয়ে বেশি লাভ করেছেন। এখন কেন আমি একা পুরো ক্ষতি বহন করব? ঠিক আছে, তুমি আমার সাথে শত্রুতা করছো, আমি দেখব। আপাতত তোমার জমির কাগজপত্র আমাকে পাঠাও, আমি পরে তোমার কাছ থেকে বাকি টাকা আদায় করব। মহাজনের কাছ থেকে এই কথা শুনে বাবা ছেলে দুজনেই হতাশা ও রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে পৌঁছে জলিল তার স্ত্রীকে আজকের মর্মান্তিক ঘটনার কথা দুঃখিত হৃদয়ে বলল, ওহো গিন্নি, আমাদের কি হয়ে গেল? আমরা এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেলাম। পুরো ব্যবসা, জমি সব কিছু কেড়ে নেওয়া হলো। এখন শুধু এই বাড়িটি বাকি আছে। আমি জানি যে আল্লাহ আমাদের এই সব আমাদের খারাপ কাজের ফলে দিয়েছেন। ওগো, এত দুঃখ করো না, এর থেকে মুক্তির কোনো না কোনো উপায় অবশ্যই আছে। আমি জানি আমরা কিভাবে এভাবে ধ্বংস হয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, তুমি অন্য গ্রামের সেই মহাজনের সাথে ব্যবসা করতে, তার কাছে সাহায্য চাও, সে তোমাকে সাহায্য করবে। আরে মা, সেই লোকটি কি ধরনের সাহায্য করবে? সাহায্যের কথা ভুলে যাও, সে আমাদের ধানের মিলের জমিও দখল করেছে। আরে এসব তুমি কি বলছো? কারো কাছ থেকে সাহায্য না পেলে আমরা কি করব? গিন্নি বাদ দাও, এই বিপদের সময়ে যা কিছু ঘটেছে তা আমাদের নিজেদের খারাপ কাজের ফল। একবার ভেবে দেখো, আমরা আমার দুই ভাস্তিদের কত কষ্ট দিয়েছি, আমরা পাপ করেছি। হ্যাঁ মা, বাবা একেবারে ঠিক বলেছেন। আমি জানি আমরা পাপ করেছি। এই পৃথিবীতে আমাদের পাপের ফল আমাদের ভোগ করতে হবে। আমি জানি না টাকা ছাড়া এই ঘর কিভাবে চলবে।
হ্যাঁ রাকিব, ছেলে, তুমি ঠিক বলেছ। এখন আমরা এই ঘর কিভাবে চালাবো? গ্রামে কেউ আমাদের সাহায্য করবে না। আসমা এবং ঝুমকার সাথে যে অবিচার করা হয়েছে তার জন্য গ্রামবাসীরাও আমাদের উপর ক্ষুব্ধ। যদি এমনটা হয় তাহলে আমরা রাস্তায় নেমে পড়ব। এই সব কথা বলার পর তিনজন খুব দুঃখিত হয়ে ওঠে এবং তারপর এই বিষণ্ণ পরিবেশে শাহনাজ কথা বলল। ওগো, আমার মনে একটা চিন্তা এসেছে। আমরা কেন আসমা এবং ঝুমকার কাছে গিয়ে তাদের কাছে সাহায্য চাইব না এবং আমরা হাত জোর করে তাদের কাছে ক্ষমাও চাইব? কি সাহায্য? কেমন সাহায্য মা? ওরা দুজন কিভাবে আমাদের সাহায্য করবে? তাদের সাহায্য করার মতো কিছুই নেই এবং তারাও সাহায্য করবে না। আমরা ওদের এত কষ্ট দিয়েছি। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা ওদের কতটা কষ্ট দিয়েছি, এখন আমি কিভাবে যাব? আমি ওদের কাছে সাহায্য চাইতে যাব, আর ওরা নিজেরাই এত কষ্ট জীবনযাপন করছে। ওরা আমাদের কিভাবে সাহায্য করবে? তোমরা দয়া করে একটু শান্ত হও। আমরা প্রথমে হাত জোর করে ওদের কাছে ক্ষমা চাইব এবং তারপর ওদের জমিতে কৃষিকাজ করার অনুমতি চাইব এবং কৃষিকাজ থেকে আমরা যা লাভ করব আমরা ওদের অর্ধেক দেব এবং আমরাও কোনোভাবে বেঁচে থাকতে পারবো। আর হ্যাঁ, এবার আমি লোভের বশে এটা বলছি না, খারাপ পরিস্থিতির কারণে আমি এটা বলছি। তুমি ঠিকই বলেছ, কেউ আমাদের সাহায্য করবে না এবং আমরা খুব বেশি কাজ জানি না। আমি শুধু কৃষিকাজ সম্পর্কে একটু জানি, আর যদি ওরা সাহায্য করতে রাজি হয় তাহলে রাকিবও আমাকে কৃষিকাজে সাহায্য করবে। হ্যাঁ বাবুজি, আমি সাহায্য করব। চলো তাদের সাথে কথা বলি। যদি তারা সাহায্য না করে তাহলে অন্তত আমরা ক্ষমার আশা করতে পারি। এই বলে তিনজন আসমা আর ঝুমকার বাড়িতে পৌঁছালো। চাচা, আপনারা এখানে কি নিতে এসেছেন? আসমা মেয়ে, আমাদের ধানের মিল আগুনে পুড়ে গেছে। আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছি। হ্যাঁ, আমি আপনাদের কথা জানতে পেরেছি আর আমি এর জন্য দুঃখিত। কিন্তু আপনি আমাদের কাছে কেন এসেছেন? আপনি কি মনে করেন আমরা আগুন লাগিয়ে দিয়েছি? না আসমা, আমাদের ভুল বুঝছো। আমরা তোমাদের দুজনের কাছ থেকে ক্ষমা এবং সাহায্যের আশায় এখানে এসেছি। কি সাহায্য? কেমন সাহায্য কাকিমা? আপনারা কোন ধরনের সাহায্য চান? আমরা কোনোভাবে বেঁচে আছি এবং কোন অধিকারে আপনারা সাহায্য চাইছেন? আমরা আপনাদের কে হই? শাহনাজ আসমা এবং ঝুমকাকে সবকিছু বুঝিয়ে বলেছিল। যখন সে অনুনয় বিনয় করছিল এবং এই সব ঘটছিল, তখন সে সময় জলিল এবং রাকিব আসমার কাছে মাথা নিচু করেছিল। শাহনাজের কথা শোনার পর ঝুমকা বলল, আমরা আপনাদেরকে সাহায্য করব কাকিমা। যা ঘটেছে ঘটেছে। সর্বোপরি আপনারা আমাদের কাকা কাকি। আমরা আপনাদের সাথে আছি। তুই কি বলছিস? ঝুমকা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি ভুলে গেছিস যে এই লোকেরা আমাদের কতটা কষ্ট দিয়েছে এবং আমাদের খারাপ সময় তারা কোথায় ছিল? এখন আমরা কেন তাদের সাহায্য করব? এভাবে কথা বলো না দিদি। যদি আজ মা বাবা এখানে থাকতেন, তারাও এই বিপদে তাদের সাহায্য করত। আর মা বাবা বলতেন যে ক্ষমা করা অনেক বড় জয় এবং যে ক্ষমা করে সেই আসল বিজয়ী। তবুও ঝুমকা, আমি এই লোকদের কাজ ভুলব না। আমি সাহায্য করতে প্রস্তুত নই। দিদি, আমি তোমার কাছে জোর হাত করে বলছি, দয়া করে তাদের সাহায্য করো। আর যাই হোক, যদি তুমি তাদের আমাদের জমিতে চাষ করতে দাও তাহলে আমাদের অনেক সাহায্য হবে এবং আমরা এখন থেকে সুখে একসাথে থাকতে পারবো। দয়া করে রাজি হও দিদি। আমি আমার বাবা মাকে অনেক মনে করি। তাদের সাথে থাকলে আমার ভালো লাগবে। আসমা ঝুমকার নিষ্পাপ মুখ দেখে তার জন্য রাজি হয়, আর জলিল, শাহনাজ এবং রাকিবও আকুতি মিনতি করে তাদের দুজনের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা কখনো তাদের সাথে দুর্ব্যবহার করবে না।